হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব জিওগ্রাফি থেকে ট্যাট 2 এবং এসটিজিটি দুটোর মধ্যেই টপিকটা আছে। টপিকটা হলো দ্য সোলার সিস্টেম, অর্থাৎ সৌরজগৎ। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, আশা করি তোমাদের কাছে প্রত্যেকেরই উপকারে আসবে এবং একদম পিকচারের সাহায্যে তোমাদের কাছে বিষয়গুলি একদম পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হবে। তোমরা ক্লাসটা দেখার পরে যদি তোমাদের কাছে ক্লাসটা ভালো লাগে, অবশ্যই তোমরা বিভিন্ন জায়গাতে এটা শেয়ার করতে পারো এবং যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো। আর যারা আমার কোচিং সেন্টারে পড়তে চাও, অবশ্যই এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে অ্যাডমিশন হতে পারো এবং প্রথমে এক সপ্তাহ ক্লাস ফ্রি ক্লাস করে দেখবে, তোমাদের কাছে যদি স্যাটিসফাই মনে হয় তারপরে অ্যাডমিশন হতে পারো। তাহলে চলো আমরা স্টার্ট করছি। আর বোঝার সুবিধার্থে দেখো, আমরা এখানে সৌরজগতের দুইটা পিকচার রেখেছি, এদিকে একটা আর এইদিকে একটা। ঠিক আছে, একে একে আমরা প্রত্যেকটা বিষয় তোমাদের কাছে তুলে ধরবো। দেখো প্রথমে কি আছে আমাদের কাছে, প্রথমে এখানে বলা হয়েছে দেখো সৌরজগৎ। ঠিক আছে, সৌরজগৎ কি বলা হয়েছে? সৌরজগৎ সূর্য ও সূর্যকে কেন্দ্র করে লক্ষ লক্ষ বছর ধরে যে বিভিন্ন গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু ইত্যাদি ঘুরে চলেছে, এই সবগুলি নিয়েই গঠিত হয়েছে সৌরজগৎ বা সৌর পরিবার। ঠিক আছে, যাকে বলা হয়েছে সোলার সিস্টেম। আমাদের বাসভূমি এই পৃথিবী সৌরজগতের অন্তর্গত একটি গ্রহ। আমরা যে গ্রহের মধ্যে বাস করি, আমরা প্রত্যেকেই জানি যে আমরা সৌরজগতের মধ্যে পৃথিবী গ্রহের মধ্যে আমরা বাস করি। ঠিক আছে, এই দেখো পৃথিবী যে গ্রহটা আমি এখানে পিকচারের সাহায্যে তুলে ধরেছি, এই যে এদিকে আরেকটা পিকচারের সাহায্যে তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো যে সৌরজগৎ জিনিসটা কি। ঠিক আছে, নেক্সটে কি আছে আমাদের কাছে দেখো, আমাদের কাছে আছে দেখো গ্রহ। আমরা এখন আলোচনা করছি গ্রহ নিয়ে। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে? যে সকল জ্যোতিষ্কের নিজস্ব আলো নেই এবং অপরের আলোয় আলোকিত হয় তাদের গ্রহ বলে। অর্থাৎ যে সকল গ্রহগুলির নিজস্ব আলো নেই, অপরের আলোয় আলোকিত হয়, তাকে বলা হয় গ্রহ। ঠিক আছে, সৌরজগতে মোট 8টি গ্রহ আছে এবং বলা হয়েছে সৌরজগতের মধ্যে 8টি গ্রহ আছে। ঠিক আছে, সূর্য থেকে দূরত্ব অনুসারে গ্রহগুলি হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, ঠিক আছে, ও নেপচুন। এই হলো 8টা গ্রহ। এদের মধ্যে আয়তনের বিচারে, ঠিক আছে, বুধ, শুক্র ও মঙ্গল এই 3টি গ্রহ পৃথিবী অপেক্ষা ছোট। দেখো এখানে পিকচারের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি। দেখো এখানে বুধ, শুক্র এবং মঙ্গল, এই দেখো পৃথিবীতে বুধ গ্রহ, শুক্র এবং মঙ্গল এই যে পৃথিবী থেকে অনেকটা ছোট। ঠিক আছে, নেক্সটে কি বলা হয়েছে? বাকি 4টি বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন পৃথিবী অপেক্ষা বড়। এই দেখো এখানে এই যে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এগুলি পৃথিবী অপেক্ষা বড়। ঠিক আছে, দেখো পৃথিবী অপেক্ষা বড়। তারপরে আমরা আসব, এখানে বলা হয়েছে নক্ষত্র। ঠিক আছে, নক্ষত্রের মধ্যে কি বলা হয়েছে? যে সকল জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তারা নক্ষত্র নামে পরিচিত। যে সকল জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাদেরকে নক্ষত্র নামে পরিচিত। যেমন এখানে সূর্য, সূর্য হলো একটা নক্ষত্র। ঠিক আছে, সূর্য হলো একটা নক্ষত্র। নক্ষত্রগুলি বিশালাকার অগ্নিপিণ্ড। দেখো এটাকে দেখতে একদম বিশালাকার অগ্নিপিণ্ডের মতো। এই যে পিকচারটাতে দেখো সূর্যটা হলো একটা বিশালাকার অগ্নিপিণ্ডের মতো মনে হচ্ছে। এগুলি মহাকাশে ভাসমান অবস্থায় আছে, আর এগুলি মহাকাশের মধ্যে একদম ভাসমান অবস্থায় আছে। পৃথিবীর নিকটতম নক্ষত্র সূর্য। এই দেখো পৃথিবী হলো এই যে এটা, পৃথিবী হলো এটা, তাহলে পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটা? এই যে সূর্য। দেখো এই দেখো সূর্য হলো নিকটতম। এখন এই দেখো এখানে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এই যে হলো পৃথিবী। পৃথিবী থেকে নিকটতম নক্ষত্র যখন বলবে নক্ষত্র হবে এই যে সূর্য। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট কি আছে আমাদের কাছে দেখো, আশা করি জায়গাটা বুঝতে পেরেছো। নেক্সট এখানে বলা হয়েছে পৃথিবীর নিকটতম গ্রহ হলো শুক্র। দেখো পৃথিবী থেকে নিকটতম গ্রহ হলো শুক্র। এই দেখো পৃথিবী হলো এটা, পৃথিবী থেকে কাছের হলো এই দেখো শুক্র। ঠিক আছে, যাকে ভেনাস বলা হয়, শুক্র হলো পৃথিবীর নিকটতম গ্রহ। ঠিক আছে, গ্রহগুলির মধ্যে বুধ ক্ষুদ্রতম এবং বৃহস্পতি হলো বৃহত্তম। দেখো গ্রহগুলির মধ্যে বুধ গ্রহটা হলো
সব থেকে ছোট, ঠিক আছে, সব থেকে ছোট। আর সব থেকে বড় হলো জুপিটার, যাকে বলা হয়েছে বৃহস্পতি, ঠিক আছে, বৃহস্পতি। ঠিক আছে, নেক্সটে কি বলা হয়েছে দেখো, সূর্যের নিকটতম গ্রহ বুধ এবং দূরতম গ্রহ হলো নেপচুন। সূর্যের নিকটতম গ্রহ যখন বলবে এটা হবে বুধ। এই দেখো, সূর্যের থেকে সব থেকে কাছের গ্রহ হলো বুধ, ঠিক আছে। তারপরে সব থেকে দূরে কি আছে, সব থেকে দূরে আছে নেপচুন। এই দেখো, সব থেকে দূরে আছে নেপচুন, এই দেখো একদম দূরে নেপচুন, ঠিক আছে। এখন অনেকে বলতে পারো যে প্লুটো তো আছে একটা গ্রহ, তাহলে আমি বলে রাখছি, ক্লিয়ার করে রাখছি। প্লুটো আগে ছিল 2006 সালে, আগে পর্যন্ত 2006 সালে প্লুটোকে গ্রহের মর্যাদা থেকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট এখানে কি বলা হয়েছে দেখো, বিজ্ঞানীদের অতি সাম্প্রতিক মত অনুযায়ী প্লুটোকে আর গ্রহের পর্যায়ে ধরা যাবে না, দেখেছ। কারণ জ্যোতির্বিজ্ঞানীদের বিচারে প্লুটোর ভর এবং সূর্য থেকে দূরত্ব, মাধ্যাকর্ষণ শক্তি কোনোটাই গ্রহ হিসাবে গ্রহণ হওয়ার উপযোগী নয়। এটিকে বরং বামন গ্রহ হিসাবে দেখা উচিত। এখন যদি বলা হয় সৌরজগতের একটি বামন গ্রহের নাম হলো প্লুটো হবে, ঠিক আছে। আশা করি এই জায়গাটাও ক্লিয়ার হয়েছে। নেক্সটে কি আছে দেখো, নেক্সটে কি আছে আমাদের কাছে লাল তারা। এই জন্য এটাকে কালারটা লাল কালার দিয়ে রেখেছি বোঝার সুবিধার্থে। লাল তারার উত্তাপ কি, উত্তাপ কম থাকবে, ঠিক আছে, লাল তারার উত্তাপ কম থাকবে। এই দেখো পিকচারের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি, দেখো লাল তারা, এই লাল তারার উত্তাপটা একটু কম থাকবে, ঠিক আছে। তারপরে সাদা তারা দেখো, এই জন্য সাদা কালার করে রেখেছি। তারপরে উত্তাপ বেশি, আর সাদা তারার উত্তাপ কি হবে, একটু বেশি হবে। এই জন্য এখানে পিকচারের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি যে সাদা তারা উত্তাপ বেশি। এখন দেখো নীল তারা, এই জন্য নীল কালার করে রেখেছি। নীল তারা কি করেছে, এর উত্তাপ সব থেকে বেশি। দেখো এখানে পিকচারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে এর উত্তাপটা সব থেকে বেশি, ঠিক আছে। এখন যদি বলা হয় সৌরজগতের মধ্যে কোন তারার উত্তাপ সব থেকে বেশি, নীল তারার উত্তাপ সব থেকে বেশি হবে, সাদা তারা হবে মধ্যম, একদম সব থেকে কম হবে লাল তারা, ঠিক আছে। নেক্সটে কি আছে দেখো, নেক্সট আছে আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট পেপারটা, যে জায়গা থেকে রিপিটেডলি কোশ্চেন আসে, অন্তস্থ গ্রহ, ঠিক আছে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল সৌরজগতের অন্তর্গত। এই গ্রহগুলি সূর্যের নিকটে অবস্থিত, তাই এদের অন্তস্থ গ্রহ বলা হয়। দেখো একদম ভালো করে বুঝে রাখো, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই যে চারটা গ্রহ, এই চারটা গ্রহের সৌরজগতের পৃথিবী সূর্য থেকে সব থেকে কাছে অবস্থিত, সূর্য থেকে সব থেকে কাছে অবস্থিত। এই জন্য এই গ্রহগুলিকে বলা হয়েছে অন্তস্থ গ্রহ, ঠিক আছে। একদম ক্লাসগুলি যদি ভালো করে দেখো, একদম কোনো ডাউট থাকবে না, যখন এই কোশ্চেন আসবে এখান থেকে তোমরা অবশ্যই আনসার করতে পারবে, ঠিক আছে। যদি ক্লাসগুলি দেখে তোমাদের কাছে উপকৃত হও, অবশ্যই ক্লাসগুলি বিভিন্ন জায়গাতে শেয়ার করতে পারো, এবং যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে, ঠিক আছে। নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে, বহিস্থ গ্রহ, ঠিক আছে। এখন দেখো বহিস্থ গ্রহ বোঝানোর জন্য আমি এই দাগগুলি একটু সরিয়ে নিই, দেখো দাঁড়ো। বহিস্থ গ্রহের মধ্যে কি আছে বলা হয়েছে, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন সৌরজগতের অন্তর্গত। এই গ্রহগুলি সূর্য দূরবর্তী স্থানে অবস্থিত, তাই এদের বহিস্থ গ্রহ বলা হয়। দেখো কি বলা হয়েছে, বলা হয়েছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই যে চারটা গ্রহ, এই চারটা গ্রহ সূর্য থেকে অনেকটাই দূরে অবস্থিত, ঠিক আছে, সূর্য থেকে অনেকটাই দূরে অবস্থিত। এই জন্য এই গ্রহগুলিকে বলা হয়েছে বহিস্থ, অনেকটা দূরে, দেখো ঠিক আছে, অনেকটা দূরে, এই জন্য এটাকে বলা হয়েছে বহিস্থ গ্রহ, ঠিক আছে। নেক্সট এখানে কি বলা হয়েছে দেখো, এখন আমরা আলোচনা করছি বুধ গ্রহ নিয়ে, ঠিক আছে। আজকে আমরা কনসেপ্টে ক্লাসটা আলোচনা করব। নেক্সট একটা ক্লাসের মধ্যে এই টপিক থেকে যে এমসিকিউগুলি আসবে এগুলি নিয়ে আমরা আলোচনা করব, কোশ্চেন নিয়ে, ঠিক আছে। বুধ গ্রহ নিয়ে আমরা এখন পার্টিকুলারলি আলোচনা করব। নাম্বার 1-এ কি বলা হয়েছে, সৌরজগতের প্রথম এবং ক্ষুদ্রতম গ্রহ হলো বুধ। দেখো সৌরজগতে আমরা যখন পিকচারের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছিলাম, প্রথমে কি আছে, বুধ গ্রহ আছে, ঠিক আছে। নাম্বার 2-এ কি বলা হয়েছে, এটি সূর্যের সর্বাপেক্ষা নিকটতম গ্রহ, আর এটা সূর্যের সব থেকে নিকটে আছে, একদম কাছে আছে, ঠিক আছে। এই গ্রহের কোনো উত্তাপ নেই, আর এই গ্রহের কোনো উপগ্রহ নেই। বুধ গ্রহের কোনো উপগ্রহ নেই, ঠিক আছে, বুধ গ্রহের কোনো উপগ্রহ নেই। নাম্বার 4-এ কি বলা হয়েছে,
সূর্যকে প্রতি 88 দিনে একবার প্রদক্ষিণ করে। আর এই যে বুধ গ্রহটা সূর্যকে 88 ডেজে অর্থাৎ 88 দিনে একবার প্রদক্ষিণ করে। ঠিক আছে। 5 নাম্বার, বুধ গ্রহকে সৌরজগতের বেগমান গ্রহ বা দ্রুততম গ্রহ বলা হয়। এখন বলতে পারে সৌরজগতের বেগমান গ্রহ বা দ্রুততম গ্রহ কাকে বলা হয়? এই যে বুধ গ্রহকে। আমি পিকচারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, এটা হলো বুধ গ্রহ। ঠিক আছে। নেক্সটে কি আছে আমাদের কাছে দেখো। নেক্সট আছে আমাদের সেকেন্ড যে গ্রহটা, এটা হলো শুক্র গ্রহ। ঠিক আছে, এভাবে সিরিয়াল ভাবে আসবে শুক্র গ্রহ। শুক্র হলো সূর্য থেকে দূরত্বের দিক থেকে সৌরজগতের দ্বিতীয় গ্রহ। ঠিক আছে, আমি বলেছি এক্ষুনি এই যে এটা হলো দ্বিতীয় গ্রহ। ঠিক আছে। শুক্রকে বলা হয় কমলা রঙের গ্রহ। দেখো এটা কালারটা অনেকটা কমলা রঙের মতো। ঠিক আছে। নাম্বার 3, শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। আর এই শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। নাম্বার 4-এ কি বলা হয়েছে? শুক্র গ্রহকে সন্ধ্যাতারা বা শোকতারা বলা হয়। ঠিক আছে, এখন কোন গ্রহকে শোকতারা বলা হয়? এই যে শুক্র গ্রহকে। ঠিক আছে, বা সন্ধ্যাতারাও বলা হয়ে থাকে। নাম্বার 5, শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। এবং পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? এই যে শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। ঠিক আছে, আশা করি এই জায়গাটা একদম ক্লিয়ার হয়েছে। নেক্সটে কি আছে আমাদের কাছে দেখো। এখানে বলা হয়েছে পৃথিবী গ্রহ, যে গ্রহে আমরা বাস করি। ঠিক আছে, সূর্যের নিকটতম তৃতীয় গ্রহ হলো পৃথিবী। এই যে তৃতীয় গ্রহটা হলো পৃথিবী। আয়তনের দিক থেকে পৃথিবীর স্থান হলো পঞ্চম। আকারে অর্থাৎ আয়তনের দিক থেকে পৃথিবীর স্থান হলো পঞ্চম। পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। দেখো এই জন্য এই কালারটা আমি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আকৃতিটা দেখলে বোঝা যায় এটা হলো একটা নীল গ্রহ। ঠিক আছে, এই জন্য অনেক সময় কোশ্চেন আসছে, দেখবে যে কাকে নীল গ্রহ বলা হয়? পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। প্রত্যেকটা একদম ইজিলি তোমরা বুঝতে পারবে, ক্লাসটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। নাম্বার 3-এ কি বলা হয়েছে? পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। পৃথিবীর গড় ব্যাস হলো 12,800 এবং গড় ব্যাসার্ধ হলো 6,400। এটাকে মনে রাখার জন্য দেখো 12,800 ঠিক অর্ধেক কি হবে? 6,400। ঠিক আছে। নাম্বার 4, পৃথিবীর ভূপৃষ্ঠে ক্ষেত্রফল 51,01,34 বর্গ কিমি। ঠিক আছে। নাম্বার 5-এ কি আছে? পৃথিবীর আনুমানিক বয়স এটা হবে 450 কোটি বছর। ঠিক আছে, এই দেখো পৃথিবীর পিকচারটা। আশা করি এই জায়গাটাও তোমরা ক্লিয়ার হয়েছো। নেক্সট কি আছে দেখো। নেক্সট আমাদের কাছে আছে মঙ্গল গ্রহ। ঠিক আছে, মঙ্গল গ্রহকে কি বলা হয়? লাল গ্রহ। দেখতে দেখো এটা অনেকটাই লাল। ঠিক আছে, আমি বোঝানোর চেষ্টা করছি, দেখো আগে কনসেপ্টটা পড়ে নিচ্ছি। এখানে কি বলা হয়েছে? সৌরজগতের দূরত্বের দিক থেকে মঙ্গল হলো চতুর্থ গ্রহ। ঠিক আছে, চতুর্থ গ্রহ হলো মঙ্গল গ্রহ। ঠিক আছে, মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। দেখো এটা অনেকটাই লাল দেখতে, কালারটা কি লাল, এই জন্য লাল গ্রহ কাকে বলা হয়? পিকচারটা দেওয়ার একটাই উদ্দেশ্য, তোমরা পিকচারের সঙ্গে সঙ্গে যখন দেখবে এটা মনে থাকবে বেশি। ঠিক আছে। নাম্বার 2, মঙ্গল গ্রহের 2টি উপগ্রহ রয়েছে। ঠিক আছে, রয়েছে কি বলেছে? ফেবুস ও ডাইমোস। এই দুইটা হলো মঙ্গল গ্রহের উপগ্রহ। ঠিক আছে, মঙ্গলের 2 মেরু বরফে ঢাকা থাকে। ঠিক আছে, একবার হবে, তাকে তাকে দুইবার হয়ে গেছে, একবার হলেই হবে। মঙ্গল গ্রহের 2 মেরুতে বরফে ঢাকা থাকে। ঠিক আছে, আশা করি এই জায়গাটাও ক্লিয়ার হয়েছে। নেক্সটে কি আছে দেখো, আমাদের কাছে আছে বৃহস্পতি। ঠিক আছে, বৃহস্পতি গ্রহ কি বলা হয়েছে? এই দেখো বৃহস্পতির এখানে পিকচারটা দিয়ে রেখেছি। দূরত্বের দিক থেকে বৃহস্পতি পঞ্চম গ্রহ। আর দূরত্বের দিক থেকে বৃহস্পতিটা হলো পঞ্চম গ্রহ। আয়তনের দিক থেকে সৌরজগতের বৃহত্তম গ্রহ, একে হলুদ গ্রহ বলা হয়। ঠিক আছে, এই যে আয়তনের দিক থেকে এই যে বৃহস্পতি হলো সব থেকে বড়, আর এই যে বৃহস্পতিকে বলা হয় হলুদ গ্রহ। ঠিক আছে, বৃহস্পতির গ্রহকে রোমান দেবতাদের রাজার নাম অনুসারে একে জুপিটার গ্রহ বলা হয়। ঠিক আছে, রোমান দেবতাদের নাম অনুসারে তাকে জুপিটার গ্রহও বলা হয়ে থাকে। ঠিক আছে। নেক্সটে আমাদের কাছে 5 নাম্বার, বৃহস্পতি হাইড্রোজেন ও হিলিয়ামে ভর্তি। বৃহস্পতিকে গ্রহ রাজা বলা হয়। আর এই যে বৃহস্পতির মধ্যে কি থাকে? হাইড্রোজেন এবং হিলিয়ামে ভর্তি থাকে, এই জন্য বৃহস্পতিকে গ্রহ রাজা বলা হয়। ঠিক আছে, কাকে? বৃহস্পতিকে। নেক্সট কি আছে আমাদের কাছে 6 নাম্বার, বৃহস্পতি উপগ্রহের সংখ্যা
95। এই জায়গাটার মধ্যে একটা কথা বলে রাখছি, আমি যে বইটা থেকে নিয়েছি উপগ্রহের সংখ্যা 95টা পেয়েছি। কোনো কোনো বক্সে অনেক সময় একটু বেশি বা অনেক সময় কম থাকতে পারে। উপগ্রহের সংখ্যা বাড়তে পারে, কমতে পারে, সময়ে সময়ে বাড়ে বা সময়ে সময়ে কমে, ঠিক আছে। বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহ হলো গ্যানিমিড। এই যে কোশ্চেনটা প্রায় সময় এসে থাকে যে বৃহস্পতির সবথেকে বড় উপগ্রহের নাম কি? গ্যানিমিড, ঠিক আছে। 7 নম্বরে কি বলা হয়েছে? বৃহস্পতির একটি স্থানে দীর্ঘ একটি লাল মেরু আস্তরণ আছে, একে গ্রেট রেড স্পট বলা হয়, একে গ্রেট রেড স্পটও বলা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সটে কি আছে আমাদের কাছে দেখো, শনি গ্রহ, ঠিক আছে। শনি গ্রহ এখন দূরত্বের দিক থেকে সৌরজগতের ষষ্ঠতম গ্রহ, ঠিক আছে। অর্থাৎ এই যে দূরত্বের দিক থেকে হলো ষষ্ঠতম। নাম্বার 2 এ কি বলা হয়েছে? আয়তনের দিক থেকে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হলো শনি গ্রহ, ঠিক আছে, শনি। এখন প্রথম কোনটা ছিল? প্রথম ছিল বৃহস্পতি। শনি গ্রহের বেশিরভাগ অংশই হাইড্রোজেন ও হিলিয়াম এ ভর্তি, আর বৃহস্পতির মধ্যেও হাইড্রোজেন এবং হিলিয়ামে ভর্তি ছিল। এখানেও সেম বলা হয়েছে শনি গ্রহের মধ্যেও কি আছে দেখো, এখানে বলা হয়েছে হাইড্রোজেন ও হিলিয়ামে ভর্তি, অর্থাৎ এখানে অর্থাৎ হবে, ঠিক আছে। অর্থাৎ শনি গ্রহের বলয় কোটি কোটি পাথরের টুকরো, বরফের টুকরো, ধূলিবালি দিয়ে তৈরি, ঠিক আছে। শনিকে বলা হয় গ্রহ রানী, অর্থাৎ এদিকে শনি গ্রহকে বলা হয়েছে গ্রহ রানী আর বৃহস্পতিকে বলা হয়েছে গ্রহ রাজা, ঠিক আছে। বুঝে একদম কনসেপ্টটা ক্লিয়ার করবো আগে। তারপর নেক্সট কি আছে? নাম্বার 3, শনি গ্রহের উপগ্রহের সংখ্যা হলো 145টি, অর্থাৎ 145টি। শনির সবচেয়ে বড় উপগ্রহের নাম হলো টাইটান, ঠিক আছে। শনি সবথেকে উপগ্রহের বড় উপগ্রহটার নাম হলো টাইটান, ঠিক আছে। এই দেখো শনি গ্রহের পিকচার দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি, এটা একটা শনি গ্রহ, এটাও শনি গ্রহের পিকচার, ঠিক আছে। নেক্সটে কি আছে দেখো, আমাদের কাছে নেক্সট আছে ইউরেনাস, ঠিক আছে। দূরত্বের দিক থেকে সৌরজগতের 7ম গ্রহ। এই যে ইউরেনাস হলো দূরত্বের দিক থেকে 7ম গ্রহ, ঠিক আছে। আয়তনের দিক থেকে সৌরজগতের 3য় বৃহত্তম গ্রহ, আর আয়তনের দিক থেকে সৌরজগতের 3য় বৃহত্তম গ্রহ হলো ইউরেনাস। তাহলে প্রথম কি ছিল? প্রথম ছিল বৃহস্পতি। দ্বিতীয় কি ছিল? দ্বিতীয় ছিল শনি, ঠিক আছে। আমাদের কাছে দেখো এখানে 3 নম্বরে কি বলা হয়েছে? ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ। এই দেখো এটা কিছুটা সবুজ কালারের মতো, এই জন্য এটাকে সবুজ গ্রহ বলা হয়, ঠিক আছে। 4 নাম্বার, গ্রিক পুরাণে সমুদ্র দেবতার নাম অনুসারে এই গ্রহের নামকরণ করা হয়, আর সমুদ্র দেবতার নাম অনুসারে এই গ্রহের নাম করা হয়েছিল, ঠিক আছে। নেক্সট আমাদের কাছে 5 নাম্বার, এই গ্রহের মিথেন গ্যাস দিয়ে ভর্তি, আর এই যে ইউরেনাস কি দিয়ে? মিথেন গ্যাস দিয়ে ভর্তি ছিল, ঠিক আছে। আমাদের কাছে লাস্ট 6 নাম্বারটা কি আছে? এই গ্রহের উপগ্রহের সংখ্যা 27 হলো উপগ্রহের সংখ্যা এই যে ইউরেনাসের, ঠিক আছে। তাহলে সবথেকে উপগ্রহের সংখ্যা কোন গ্রহের মধ্যে বেশি? এটা হবে আমরা এখনো যতটুকু পেয়েছি শনি গ্রহের, ঠিক আছে। নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে, নেক্সটে এখানে বলা হয়েছে আমাদের কাছে গ্রহের মধ্যে লাস্টে যে আছে নেপচুন, ঠিক আছে। নেপচুন গ্রহ, নেপচুন সৌরজগতের 8ম গ্রহ। এই যে 8ম গ্রহ কোনটা? নেপচুন, ঠিক আছে। এই দেখো নেপচুনের পিকচার দিয়ে রেখেছি, এদিকেও একটা নেপচুনের পিকচার দেওয়া আছে। নেপচুনে রয়েছে শীতল তরল মিথেনের মহাসাগর, আর এই নেপচুনের মধ্যেই রয়েছে শীতল তরল আর একদম মিথেনের মহাসাগর। এই জন্যই দেখবে অনেক সময় আমরা বলে থাকি সৌরজগতের সবথেকে শীতলতম স্থান কোন গ্রহের মধ্যে? এটা হবে, এই দেখো এখানে বলা হয়েছে নেপচুন সৌরজগতের শীতলতম স্থান, আর নেপচুনের মধ্যেই সবথেকে শীতলতম স্থান পাওয়া গেছে। নাম্বার 4, নেপচুনের উপগ্রহের সংখ্যা 14টি, ঠিক আছে। আমি আগেই বলে রেখেছি কম বেশি হতে পারে, অনেক সময় বইয়ের মধ্যে এগুলি আপডেট হয়, নতুন নতুন যে বইগুলি বের হচ্ছে এগুলিতে আপডেট হতে পারে, ঠিক আছে। 5 নম্বরে নেপচুনের বৃহত্তম উপগ্রহ হলো টাইটান, ঠিক আছে। এই দেখো এই যে টাইটান।
ফ্রেন্ডস, এই ছিল আমাদের কাছে আজকে সৌরজগতের যে কনসেপ্টের ক্লাসটা। আশা করি তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে। যদি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই বিভিন্ন জায়গাতে শেয়ার করবে। এই ক্লাসের যে কোশ্চেনগুলি আমি নেক্সট একটা ভিডিওতে তুলে ধরবো। আর যদি নোট নিতে চাও বা পড়তে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। আমি ফোন নাম্বারটা বলে রাখছি, নাম্বারটা হলো 9485160859। এই নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে অবশ্যই এসে দেখবে। যদি ভালো লাগে তারপরে নোট নিয়ে যাবে, ক্লাস করে যদি ভালো লাগে তারপরেই অ্যাডমিশন হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।